মোটরলা 90 টাকা না 10। হ্যালো, তোমরা কথা শুনতেছো আমার? তোমাদের টিচার বলতেছিলাম। তোমরা কি কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ইয়েস স্যার। তোমরা সায়েন্স নিবা কনফার্ম? হ্যাঁ, তোমরা এখানে সবাই সায়েন্সই নিবা কনফার্ম? यस স্যার। ইয়েস স্যার। আচ্ছা, কার এখানে তো আওয়াজ হচ্ছে, নয়েজ হচ্ছে কার কাছে? মিহির নাকি ফারিয়া, কার কাছে হচ্ছে? আমার এখানে আওয়াজ হয়, আমি নাই তো। আচ্ছা, যার রুমে আওয়াজ হয় হ্যাঁ সে একটু হ্যাঁ ইয়া করে দাও। ভেরি গুড, থ্যাংক ইউ। এই যে তোমাদের নাকি মিহিরের জানি মাইকে সমস্যা হচ্ছে। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে এই তোমরা যে কোনো একজন, আচ্ছা ফারিয়া তুমি কি আগে আমার ক্লাস করছিলা? ফিজিক্সের কোনো ক্লাস করছিলা তুমি? यस স্যার, একদম ফার্স্ট ক্লাসটা করছিলাম। ওই দিন আমি একটা পড়া দিছিলাম, পড়া পড়ছিলা? কোন দিন? এই যে যেদিন প্রথম ক্লাস করছিলা সেদিন। यस স্যার, এটা করছি। আচ্ছা, ফিজিক্সের বই পাইছো? স্যার বই পাই নাই, তবে আমি কিনে নিছিলাম। না আছে, স্যারকে দিন, স্যার বুঝবে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে হ্যাঁ ভেরি গুড, বই যদি কিনে রাখো তাহলে তো ভালো, এটা বেটার। সবার কাছে তো অবশ্যই একটা বই লাগবেই। আমি এরপরে তোমাদের কোথায় 2 পড়াচ্ছিলাম, অর্থাৎ আমি একটু দেখাই যে কোন জায়গাগুলো থেকে আসলে স্টার্ট করা উচিত। তো যারা দেখো নাই তারা একটু দেখে নিতে হবে, ঠিক আছে? আমি দেখাচ্ছি। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, যে এই জায়গাটা একটু পড়তে হবে। টপটা করো সবাই, হ্যাঁ? আচ্ছা, দেখো এই জায়গাটা পড়তে হবে, আমি দেখাচ্ছি কোন জায়গাটা পড়তে হবে, সেটা সবার কাছে থাকার লাগবে এবং এটা সবাইকে লিখে রাখতে বলছিলাম এর আগে ক্লাসটাতেও। এই যে এই টেবিলটা, not responding, ব্লার হয়ে আছে। কি হয়েছে, সমস্যা কি? এই যে দেখো, এই যে এসআই ইউনিটের সবচেয়ে ভিন্ন ভিন্ন রাশি, সবার আগে হচ্ছে সবাইকে হচ্ছে এই টপিকসটা একদম মুখস্থ করে ফেলা লাগবে, ঠিক আছে কিনা? এই টপিকসটা অবশ্যই আমাদেরকে মুখস্থ করতে হবে। এটা সবাই অবশ্যই মুখস্থ করবা, একটু কষ্ট করে। জাহিদুল ইসলাম নাহিন, তুমি তোমার মাইকটা একটু অফ করে দাও, কষ্ট করে, আমি একটু বলতেছি যা শোনা শোনো, হ্যাঁ মাইকটা একটু অফ করে শোনো। এই যেটা বললাম যে এসআই ইউনিটের সবচেয়ে ভিন্ন ভিন্ন ভৌত রাশি, এই টেবিলটা অবশ্যই মুখস্থ করা লাগবে, অনেক বেশি ইম্পর্টেন্ট। তার আগে একটু বলে রাখি যে এগুলা কি জিনিস। তো আমরা ফিজিক্সে মূলত আমরা পদার্থবিজ্ঞান বলতে আমরা আগে যা বুঝে আসছিলাম সেটা ছিল কি, সংজ্ঞাটা এরকম ছিল যে যার ভর আছে, হ্যাঁ, যার আয়তন আছে এবং যা স্থান দখল করে তাকেই কিন্তু পদার্থ বলা হয়।
তো আসলে পদার্থ বলতে মূলত কি বোঝায়? পদার্থ বলতে মূলত বোঝায় কি, যে যা আমরা মেজারমেন্ট করতে পারি। পদার্থবিজ্ঞান বলতে বোঝানো হয় কি, যা আমরা দেখতে পারি, যা আমরা অনুভব করতে পারি, ঠিক আছে কিনা? অনুভব মানে কি, এটা আমরা হাতে ধরে দেখতে পারবো, পরিমাপ করতে পারবো, সেটাই হচ্ছে কি পদার্থবিজ্ঞান। তো ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি ফিজিক্সকে দুই ভাগে ভাগ করা যায়, না বেসিক্যালি ফিজিক্স না, পুরো মহাবিশ্বকে দুই ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটা বিষয় নিয়ে আমরা কাজ করি, যে পুরো মহাবিশ্বকে দুইটা জগতে ভাগ করা যায়, ঠিক আছে কিনা? একটা হচ্ছে ভৌত জগৎ, আর একটা হচ্ছে কি মনোজগৎ। মনোজগৎ বলতে কি, মনের যে আমাদের যে অভ্যন্তরীণ ব্যাপারগুলো থাকে, অর্থাৎ কাউকে আমরা যখন কষ্ট পাই তখন সেটা মন থেকে পাই, সেটা কিন্তু আমরা মেজারমেন্ট করতে পারি না, ঠিক আছে না, এটা আমরা অনুভব করতে পারি। তারপর হচ্ছে কি আনন্দ লাগলে সেটা কিন্তু আমরা কি পরিমাপ করতে পারি না, তাই না? এগুলো হচ্ছে কি মনোজগতের ব্যাপার স্যাপার, এগুলা এগুলা নিয়ে আমরা ডিল করি না। পদার্থবিজ্ঞান ডিল করে কি নিয়ে? ভৌত জগৎ নিয়ে। তো ভৌত জগৎ বলতে মূলত কি বোঝায়? ভৌত জগৎ বলতে মূলত বোঝায় কি, যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, ঠিক আছে কিনা, অর্থাৎ আমরা এই জগতে যা কিছু পরিমাপ করতে পারি সেটাকে কিন্তু কি বলা হয়? ভৌত জগৎ বলা হয়। আর এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাদের প্রত্যেকটাকে এক একটা কি বলা হয়? রাশি বলা হয়। এই যে তোমাদের এখানে এই 7টা পার্টের রাশির নামগুলো দেওয়া আছে, দেখো এসআই ইউনিটের 7টি ভিন্ন ভিন্ন ভৌত রাশি, ঠিক আছে কিনা? অর্থাৎ আমরা যা কিছু এই ভৌত জগতে দেখি সবকিছুকে আমরা পরিমাপ করি কি এই রাশিগুলা দিয়ে, দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, এইসব দিয়ে হচ্ছে কি আমরা সবকিছুকে কি করি? পরিমাপ করি। এই কারণে এই ব্যাপারটা অবশ্যই পড়বা, যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলা হয় রাশি। তো রাশির পরে হচ্ছে কি এই যে 7টা যে নাম দেওয়া আছে রাশি, দৈর্ঘ্য, ভর, সময়, এটা সবার কাছে থাকা লাগবে এবং এটা সবাই একদম পড়ে একদম মুখস্থ ছোটস্থ কণ্ঠস্থ করে ফেলা লাগবে, ঠিক আছে কিনা? দৈর্ঘ্যের একক হচ্ছে কি মিটার, তাকে সিম্বলাইজ করা হয় হচ্ছে এম দিয়ে। ভরের একক হচ্ছে কি কিলোগ্রাম, তাকে সিম্বলাইজ করা হয় হচ্ছে কেজি দিয়ে। এই জিনিসগুলো একদম মুখস্থ কণ্ঠস্থ করে ফেলতে হবে, ঠিক আছে কিনা? এইটা এই পার্টটা তো নেক্সট ডে তে কিন্তু তোমাদের সবার কিন্তু এটা কিন্তু আমি কি আবার জিজ্ঞেস করব, যে যে কয়জন থাকবা সে কয়জনকে আমি জিজ্ঞাসা করব, তখন কিন্তু বই দেখে বললে কিন্তু হবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট ওয়ান সেটা হচ্ছে আরেকটা টপিকস আমাদেরকে পড়ার লাগবে। আপাতত এই প্রথম অধ্যায় থেকে আমরা এখন আর আপাতত ওইভাবে টাচ করব না। অধ্যায় 5 পর্যন্ত শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ 2, 3, 4, 5 শেষ হয়ে যাওয়ার পর প্রথম অধ্যায় আমরা আবার ধরতে পারবো, সমস্যা হবে না তখন কোনো ধরনের। তারপর হচ্ছে কি এই যে এসআই ইউনিটে ব্যবহৃত গুণিতক ও উপসর্গ। দেখো ডেকাকে ডি এ দ্বারা সিম্বলাইজ করা হয়, লেখা হয় 10⁻1, হেক্টরকে লেখা হয় এইচ দিয়ে, এটাকে কি বলা হয় 10 স্কয়ার। তাহলে এই যে পড়াগুলো যেভাবে দেওয়া আছে, কিলোকে 10 কিউব, কেজি এ লেখা হয়, এই চারটা মুখস্থ করা লাগবে। তার মাথায় রাখতে হবে এই দুইটা টেবল খুব ভালোভাবে মুখস্থ করা লাগবে একদম, হ্যাঁ মুখস্থ কণ্ঠস্থ করে ফেলা লাগবে, ঠিক না? মাথায় রাখবা তাহলে এই দুইটা টেবল। তারপরে কি কার মাইক চলে, মাইকটা অফ করে দিব। তাহলে এই দুইটা টেবিল যদি মুখস্থ হয়ে যায় দেন গিয়ে আমরা কাজ করতে পারবো কি নিয়ে, অর্থাৎ অধ্যায় 2 নিয়ে আমরা আমাদের পড়ালেখাটা আগাইতে পারবো, ঠিক আছে কিনা? আমরা অধ্যায় 2 নিয়ে আমরা আমাদের পড়ালেখাটা আগাইতে পারবো। তো আমি গত ক্লাসটাতে কিন্তু অধ্যায় 2 নিয়ে কিন্তু অনেক কিছুই বলে ফেলছিলাম। এই কথাগুলো যদি এখন আমি আবার বলি তাহলে আমার কাছে কিন্তু একটা কি বিরক্ত ভাব চলে আসবে, মানে আমার বলতে ইচ্ছা করবে না। তবুও আমি কিছুটা বলার চেষ্টা করতেছি। দেখো অধ্যায় 2 তে আমরা ফিরে যাচ্ছি। তোমরা একটু টপিকস গুলো আমার সাথে সাথে লিখতে থাকবা। এখন ভিডিওটা অন হবে, তখন হয়তো তোমরা ইয়া করতে পারবা, আর আমি বলতেছি সবাই একটু বোর্ডের দিকে নজর দিবা, আর হচ্ছে আমি এখন যা লিখাচ্ছি একদম সব লিখে ফেলবা, ঠিক আছে? ওকে, যা বুঝাচ্ছি যা লিখাবো এখন এগুলো সবকিছু খাতার মধ্যে থাকতে হবে, ঠিক আছে কিনা? যদি জিজ্ঞাসা করবো, তো প্রথমে চলে আসলে হচ্ছে তাহলে প্রথমে একদম সবার প্রথমে থাকতে হবে হচ্ছে প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? প্রসঙ্গ কাঠামো অথবা প্রসঙ্গ বিন্দু, এটা একদম সবার প্রথমে। হ্যাঁ, তারপর হচ্ছে স্থিতি ও গতি, নাম্বার 2। তারপর হচ্ছে বিভিন্ন প্রকার গতি, বিভিন্ন প্রকার গতি।
ঠিক আছে। নাম্বার 4 হচ্ছে দূরত্ব ও সরণ। দূরত্ব ও সরণ আপাতত বুঝছো, আমরা এই চারটা টপিকই পড়াশোনা করব। হ্যাঁ, প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু কি, স্থিতিজ গতি বলতে কি বোঝায়, বিভিন্ন প্রকার গতি বলতে কি বোঝায়, এবং দূরত্ব সরণ বলতে মূলত কি বোঝায়, এই চারটা টপিক নিয়ে আমরা আজকে আপাতত বলবো। ঠিক আছে, তো এইটা লিখে ফেলো যে প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু, স্থিতিজ গতি, বিভিন্ন প্রকার গতি, আর হচ্ছে দূরত্ব ও সরণ, চারটা টপিক। ঠিক আছে, লেখা দেখা যায়? হ্যাঁ, লেখা একদম পারফেক্টলি লেখা আছে। ঠিক আছে, এই চারটা। আচ্ছা, এই চারটা নিয়ে আমরা যদি লিখে ফেলি তাহলে একটু দেখি আমরা পরবর্তীতে কি করা যায়। আমরা প্রথম টপিক যাব, প্রসঙ্গ কি কাঠামো। স্যার 7 নাম্বারটা কি? 4 নম্বর হচ্ছে দূরত্ব ও সরণ। ঠিক আছে, দূরত্ব ও সরণ। স্যার হ্যাঁ, দূরত্ব ও সরণ। আচ্ছা, আমরা আমরা এরপর হচ্ছে প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু কি। তোমরা যদি পড়ার ক্ষেত্রে যদি কোনো কিছু মিসিং হয়, যে আমি বুঝি নাই বা আমি স্যার আপনার কথার সাথে তাল মিলাতে পারতেছি না, ক্যাপচার করতে পারতেছি না, তোমরা এখন যে ওয়েবসাইটে ঢুকছো, তোমাদের স্টুডেন্ট আইডি দিয়ে যে লগইনটা করছো, তাই না? ওইখানে লগইন করার পর দেখবা যে একটা একটা অপশন আছে, ওখানে তোমাদের এখানে ই লার্নিং ম্যানেজমেন্ট। তো তোমরা ওইখানে গিয়ে ই লার্নিং ম্যানেজমেন্টে গিয়ে, আমি ওখানে লিখে রাখবো আজকের অধ্যায় নাম, তোমাদের ক্লাস হচ্ছে অধ্যায় নবম, মানে নবম, ক্লাস 9, আর হচ্ছে টপিকের নাম লিখে রাখবো হচ্ছে গতি। তো ওইটাতে কি ক্লিক করবো, তাহলে হচ্ছে এই ভিডিওটা কিন্তু কি আবার দেখাবে, আমি কি পড়াইছি আজকে, কি মিসিং ছিল, আমার কি আবার দেখতে হবে, হ্যাঁ, ওগুলো ওখানে থাকবে। আবার যে ভিডিওটা দেখতে পারবো, ওখানে গিয়ে দেখবা যদি কোনো কিছু মিসিং থাকে তোমাদের। আচ্ছা, ই লার্নিং ম্যানেজমেন্ট কি। সেকেন্ড হচ্ছে কি আমাদের প্রথম হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু বলতে বেসিক্যালি কি বোঝায়। তাহলে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু বুঝার আগে আমরা একটু প্রসঙ্গ বিন্দুটা একটু বুঝি সবার আগে। প্রসঙ্গ বিন্দু এই কথাটা কিন্তু আমরা জানি না, হয়তো নামটা, কিন্তু এটার সাথে কিন্তু আমরা কি পরিচিত, সবসময় ছোটকাল থেকে কিন্তু কি পরিচিত। কিভাবে পরিচিত? খেয়াল করে দেখো, তোমাদেরকে আগে ক্লাস 6 এ বা ক্লাস 5 এ একটা সংখ্যা রেখা আঁকতে দিত, যে -5 থেকে ধরো যে +5 পর্যন্ত সংখ্যা রেখা করতাম না এমন কিছু। তো সেটা আমরা কিভাবে করতাম, একটা সংখ্যা রেখা নিতাম, মাঝখানে 0 দিতাম, 1 2 3 4 5 লিখতাম, আর এখানে কি -1 -2 -3 এভাবে করে লিখতাম আর কি, তাই না? -5 পর্যন্ত লিখতাম। তাহলে দেখো আমরা কিন্তু স্টার্টটা করছি কোথা থেকে, এই যে এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে আস্তে আস্তে করে 1 যাচ্ছে, 2 যাচ্ছে, 3 যাচ্ছে, তাই না? আবার এখান থেকে -1 -2 -3। তাহলে এই পয়েন্টটাকে কিন্তু কি আমরা কি সেন্টার ধরে আমরা কিন্তু বাকি পয়েন্টগুলোর অবস্থান নির্ণয় করতেছি। তাহলে এই পয়েন্টটাকে বলা হবে হচ্ছে কি প্রসঙ্গ বিন্দু। ঠিক আছে, যেটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কোনটাকে এক্সাক্ট সেন্টার ধরতে যাচ্ছ। এবার এখানে আমরা এখানে জিরোটাকে সেন্টার ধরে কিন্তু কাজগুলো করি, তাহলে আমাদের এখানে এই জিরোটা হচ্ছে কি প্রসঙ্গ বিন্দু, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে এই সংজ্ঞাটা হচ্ছে এরকম যে যে বিন্দুকে প্রসঙ্গ বিন্দু সংজ্ঞাটা হচ্ছে কি, যে বিন্দু সাপেক্ষে হচ্ছে কি আমরা অন্য কোনো বিন্দুর অবস্থান, যে বিন্দুর সাপেক্ষে আমরা অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করি, ঠিক আছে কিনা, যে বিন্দুর সাপেক্ষে আমরা অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করি, হ্যাঁ, সেই বিন্দুটাকে কিন্তু কি বলা হয়, প্রসঙ্গ বিন্দু বলা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় প্রসঙ্গ বিন্দু। সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়, সেই বিন্দুটাকে বলা হয় হচ্ছে কি প্রসঙ্গ বিন্দু। ঠিক আছে কিনা, এটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। এবার চলে আসা হচ্ছে কি আমাদের প্রসঙ্গ কাঠামো বলতে কি বুঝি। যেমন এটা হচ্ছে কি স্যার, এটা হচ্ছে একমাত্রিক প্রসঙ্গ বিন্দু, যেখানে দেখো একটা পার্টি আছে, যেমন দেখো 0 1 2 3 4 5, আবার এদিকে -0 1 2 3 4 5। তাহলে স্যার একটা দ্বিমাত্রিক প্রসঙ্গ বিন্দু কি হতে পারে, যদি তোমরা ক্লাসে এটা করছো কিন্তু দেখো দ্বিমাত্রিক প্রসঙ্গ বিন্দু দিয়ে তোমরা ক্লাসে এটা করছো। যেমন ধরো একটা দ্বিমাত্রিক প্রসঙ্গ বিন্দু বুঝাই, এই যে আমরা কতগুলো অঙ্ক করতাম না গ্রাফে, x ও x, y ও y প্রাইম। তাহলে দেখো এখান থেকে কিন্তু কি আমরা একটা পয়েন্ট লিখতাম 0 0, দ্যাট মিন্স হচ্ছে এখানে x এর গুলো 0 হবে, স্টার্ট হবে, এখানে x এর মাইনাস, আবার এখানে y এর অক্ষে প্লাস, আবার এখানে y এর অক্ষে মাইনাস। তাহলে ওই যে প্লাস আর মাইনাস এটা হচ্ছে x অক্ষ একটা, আর এই y অক্ষ আরেকটা, দুইটা, এটাকে বলা হয় হচ্ছে কি একটা দ্বিমাত্রিক প্রসঙ্গ বিন্দু। এই কথাগুলো একটু মাথায় রাখবে। তারপর চলে আসে হচ্ছে আমরা প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝাই। আচ্ছা, প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞাটা একটু লিখে রাখতে হবে, তবুও আমি বলে দিচ্ছি, তারপর লিখে ফেলবা। প্রসঙ্গ কাঠামো এর পরের টপিক,
তো এতক্ষণ আমরা তো হচ্ছে কি বিন্দু নিয়ে কথা বলতেছিলাম, যার কারণে এটা প্রসঙ্গ বিন্দু বলতেছি। এখন যদি সেটা কোনো একটা বস্তুবাচক জিনিস হয়, ফর এক্সাম্পল সেটা হচ্ছে ধরো একটা কি, একটা হচ্ছে ধরো একটা হচ্ছে গাড়ি, ঠিক আছে, একটা গাড়ি আমরা এঁকে নিই, হ্যাঁ, একটা গাড়ি আমরা এঁকে নিই, এই গাড়ি, ঠিক আছে, এটা একটা গাড়ি। এখন প্রশ্নটা হচ্ছে এই গাড়িটা ধরো এইদিকে যাচ্ছে, একটা মানুষ, এই গাড়িটা এখন মনে করো স্থির অবস্থানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, একদম স্থির অবস্থানে সে তার এখানে স্থির অবস্থানে এসে আছে গাড়ি। এখন এখান থেকে এই মানুষটা ঠিক কতটুকু দূরে আছে, ফর এক্সাম্পল আমরা ধরে নিই সেটা হচ্ছে ধরো 3 মিটার দূরে আছে, হ্যাঁ, 3 মিটার দূরে এই মানুষটা এই গাড়িটা থেকে দূরে আছে। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু তাহলে কি এই গাড়িটা থেকে কিন্তু কি আমাদের দূরত্বটা স্টার্ট করতেছি, তাই না, যে গাড়িটা হচ্ছে এখানে 0, তারপর হচ্ছে কি 1 2 এভাবে করে 3 মিটার। তাহলে এই গাড়িটাকে আমরা তখন আমরা কি ধরতেছি না, এই গাড়িটাকে হচ্ছে তখন আমরা আমাদের প্রসঙ্গ হিসেবে কাজে লাগাচ্ছি, যে এখান থেকে গাড়িটা থেকে আমি কতটুকু দূরে। তাহলে তখন গাড়িটা হচ্ছে কি, এখানে গাড়িটা হচ্ছে তখন এই ক্ষেত্রে প্রসঙ্গ কাঠামো, যেহেতু সেটা বুঝতেবাচক একটা জিনিস, তাহলে সেটা প্রসঙ্গ কাঠামো। তারপর মনে করো যে না, আমি গাড়িটাতে হিসাব না করে আমি একটা গাছ থেকে হিসাব করতে পারি, ধরো এটা গাছ, তাহলে গাছ থেকে হিসাব করলে তখন আমার টোটাল এখান থেকে একটু দূরত্ব হতে পারে, ধরো এটা হচ্ছে ধরো 9 মিটার, আমি ধরে নিচ্ছি 9 মিটার। তাহলে সেই ক্ষেত্রে গাছ থেকে যেহেতু আমি হিসাবটা করতেছি, তাহলে গাছটা হচ্ছে আমার এক্ষেত্রে কি প্রসঙ্গ কাঠামো, which is very simple। এখানে না বোঝার কোনো কিছু নেই, তোমরা একটু আবার দরকার হলে যদি না বোঝো ই-লার্নিং ম্যানেজমেন্টে গিয়ে দেখবা। তাহলে এখানে এই ক্ষেত্রে কাজটা হচ্ছে কি, তখন প্রসঙ্গ কাঠামো। যখন আমি গাড়ি থেকে আমি আমার দূরত্ব হিসাব করতেছি, তখন গাড়িটা হচ্ছে কি আমার একটা প্রসঙ্গ কাঠামো। আর যদি আমি দূরত্ব আমি গাছ থেকে হিসাব করি, তাহলে গাছটা হচ্ছে এই ক্ষেত্রে আমার একটা প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামোটা ডিপেন্ড করে তোমার উপর, তুমি কি ধরতে চাচ্ছ, ঠিক আছে কেন। তাহলে ওইটাকে আমরা প্রসঙ্গ কাঠামো বলি। আর হচ্ছে সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা হচ্ছে কি, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে আমরা অন্য কোনো বস্তুর অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি নির্ণয় করি, সেই দৃঢ় বস্তুটিকে প্রসঙ্গ কাঠামো বলা হয়। একটু সংজ্ঞাটা লিখে নিতে হবে, কিভাবে লিখবা, লিখে ফেলো, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে, হ্যাঁ, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে উদাহরণ যা দিচ্ছি উদাহরণগুলো বাসায় নিজের নিজের বসে প্র্যাকটিস করো, যেভাবে যে আমি একে একে দেখাচ্ছি, ফিজিক্সটা একে একে করবা, একে একে না করতে পারলে ফিজিক্স কিন্তু মনে থাকবে না। তাহলে কি লিখবা, যে, হ্যাঁ, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে, দৃঢ় বস্তুর সাপেক্ষে, ঠিক আছে, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে অন্য কোন বস্তুর, অন্য কোন বস্তুর, ঠিক আছে, অবস্থান, ঠিক আছে, অবস্থান, স্থিতি ও গতি নির্ণয় করা হয়, ঠিক আছে, নির্ণয় করা হয়, সেই দৃঢ় বস্তুটিকে, সেই দৃঢ় বস্তুটিকে কি বলা হয়, প্রসঙ্গ কাঠামো বলে, প্রসঙ্গ কাঠামো বলে, ঠিক আছে। এটাকে বলা হয়েছে প্রসঙ্গ কাঠামো, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি নির্ণয় করা হয়, সেই দৃঢ় বস্তুটিকে প্রসঙ্গ কাঠামো বলে। সংজ্ঞাটা লিখে রাখতে হবে, ঠিক আছে, লিখে ফেলো। যা যা পড়াচ্ছি বেসিক্যালি ট্যাবলেট দিছি, ট্যাবলেটটা পড়বা, আজকে এখন যেগুলো পড়াচ্ছি সেগুলো আবার বাসায় গিয়ে দেখবা। আমাদের ক্লাস শেষ হবে মেবি কয়টা বাজে, 11:50 না, ঠিক আছে। যে দৃঢ় বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি নির্ণয় করা হয়, সেই দৃঢ় বস্তুটিকে বলা হয় হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। তো এটা একটু সিম্পলি লিখে রাখতে পারো খাতার মধ্যে, যে প্রসঙ্গ কাঠামো ত্রিমাত্রিক হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, প্রসঙ্গ কাঠামো কয় প্রকার, তিন প্রকার, কি কি, একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এটা লিখে রাখতে পারো, ঠিক আছে। আসবে না জানার জন্য লিখে রাখতে হবে, হ্যাঁ, একটু অ্যাডভান্স থাকলাম। যে প্রসঙ্গ কাঠামো হচ্ছে কয় প্রকার, তিন প্রকার, একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, তো আমরা 9 10 এ আমরা স্যার কত মাত্রিক প্রসঙ্গ কাঠামো নিয়ে কাজ করব, 9 10 এ আমরা যা কাজ করব সবগুলো হচ্ছে কি একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। 9 10 এ আমরা যা করব সব হচ্ছে কি একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। যখন আমরা ইন্টারমিডিয়েট উঠে যাব তখন আমরা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো একটু বেশি পড়ালেখা করব, ত্রিমাত্রিকটা একটু কম করব, ঠিক আছে কিনা, মাথায় রাখবেন। আচ্ছা, তো 9 10 এ হচ্ছে আমাদের সব একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। ওকে ফাইন। তাহলে এটা ছিল হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞা, চলে গেল। এরপরে চলে আসো স্যার স্থিতি বলতে স্যার কি বোঝায়। স্থিতি বলতে বোঝায়, ধরো যে স্থিতি বলতে তুমি নিজেরাই বুঝো, আমাকে আসলে বোঝানো লাগবে না। তুমি যদি স্থির হয়ে দাঁড়িয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে আমি তোমাকে কি বলবো, স্থিরই বলবো, তাই না। মানে আমার সাপেক্ষে মনে করো তুমি স্থির হয়ে দাঁড়িয়ে আছো, মানে আমার সাপেক্ষে তুমি স্থির হয়ে দাঁড়িয়ে আছো, আমি স্থির,
আমার সাপেক্ষে তুমি স্থির হয়ে দাঁড়িয়ে আছো, তাহলে সেটাকে আমি বলবো কি স্থিতি, মানে এই অবস্থাটাকে বলবো হচ্ছে কি স্থিতি। আর তোমাকে আমি কি বলবো, তোমাকে আমি বলবো তুমি একটা স্থিতিশীল বস্তু, ঠিক আছে কিনা। আর মনে করো আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি, এখন তুমি আমার সামনে দৌড়াদৌড়ি করতেছো, তাই না? তাহলে তুমি তখন কি হয়ে যাবে, তুমি হয়ে যাবে একটা গতিশীল বস্তু, আর আমার সাপেক্ষে তোমার এই অবস্থাটাকে বলবে কি গতি বলবো, ঠিক আছে কিনা। এটাই হচ্ছে স্থিতি, এটাই হচ্ছে কি গতি। তো মনে করো কি আমি আবার একটা গাছ আঁকলাম, গাছ আঁকার সামনে তো আমি এখানে এবে এবে করে দাঁড়িয়ে আছি, হ্যাঁ আমি নড়াচড়া করতেছি না, ঠিক আছে কিনা। তাহলে এই গাছের সাপেক্ষে অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমি এখন স্থির হয়ে দাঁড়িয়ে আছি, তাহলে এটাই হচ্ছে কি এই অবস্থাটাকে আমি কি বলবো, এই অবস্থাটাকে বলবো হচ্ছে আমি স্থিতি। আর এই বস্তুটাকে আমি কি বলবো, এই বস্তুটাকে আমি বলবো স্থিতিশীল বস্তু বলবো। আর ধরো আর এই গাছটার সাপেক্ষে যদি এই মানুষটা যদি দৌড়াদৌড়ি করতে থাকে, তাই না, তাহলে এই অবস্থাটাকে আমি কি বলবো, এই অবস্থাটাকে আমি বলবো হচ্ছে গতি, মানুষটাকে আমি কি বলবো, মানুষটাকে আমি বলবো গতিশীল বস্তু, ঠিক আছে কিনা। তাহলে এটাই হচ্ছে স্থিতি, স্থিতিশীলতা বলতে কি বোঝায়, আর এটা হচ্ছে গতি, গতিশীলতা বলতে কি বোঝায়। ভেরি সিম্পল, ঠিক আছে কিনা, এটুকু জানলেই চলতেছে, এটাই হচ্ছে স্থিতি, এটাই হচ্ছে কি গতি। তাহলে যদি কখনো স্থিতির সংজ্ঞা লিখতে বলে তো কিভাবে লিখবা, লিখবা যে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, হ্যাঁ পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে সেই অবস্থাকে আমি কি বলবো, স্থিতি বলবো। সেই অবস্থাকে আমি কি বলবো, স্থিতি বলবো। আর ওই বস্তুটাকে স্থিতিশীল বস্তু বলবো। ভেরি সিম্পল, কিভাবে লিখবো, পারিপার্শ্বিকের সাপেক্ষে, পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে সেই অবস্থাকে আমি স্থিতি বলবো। আর ওই বস্তুটাকে আমি কি বলবো, স্থিতিশীল বস্তু। পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে আমি কি বলবো, তাকে সেই অবস্থাকে আমি বলবো গতি, আর ওই বস্তুকে আমি বলবো কি গতিশীল বস্তু, ঠিক আছে। এটাই হচ্ছে স্থিতি এবং গতি, শেষ, জানলে চলবে। আচ্ছা, বাকিগুলো তো হচ্ছে আমাদের পাজল করা লাগবে। আচ্ছা, এরপরে ব্যাপারটা, এরপরে ব্যাপারটা হচ্ছে এখানে আর অনেকগুলো টার্ম আছে, যে পরম স্থিতি বলতে কি বোঝায়, পরম গতি বলতে কি বোঝায়, তাই না। তারপর হচ্ছে আপেক্ষিক স্থিতি বলতে কি বোঝায়, আপেক্ষিক গতি বলতে কি বোঝায়, তাই না। হ্যাঁ এগুলা প্যাচ হয়ে যাবে, এখন এইভাবে করে বুঝালে প্যাচ হয়ে যাবে, বুঝবো না, দরকার নেই। এখন আপাতত স্থিতি গতি বলতে কি বোঝায় সেটুকুই বুঝবো, ঠিক আছে। আর আমরা ওদিকে না চলি, কারণ ইন্টারনেটের অনলাইনে ক্লাস তো প্যাচ জিনিসগুলোতে একটু কম ঢুকবো আমরা এখানে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমাদের যেটা চলে হচ্ছে বিভিন্ন প্রকার গতি। আমরা বিভিন্ন প্রকার গতি ধরে দেখি, যে ফিজিক্সের ভাষায় আছে আমরা অনেক ধরনের গতি দেখি, তার মধ্যে আজকে আমরা কয়েকটা গতি আলোচনা করব। তার মধ্যে একটা গতি ধরো নাম্বার 1 ধরো সেটা হচ্ছে রৈখিক গতি, ঠিক আছে, সরল রৈখিক গতি, ঠিক আছে, সরল রৈখিক গতি। তো সরল রৈখিক গতি বলতে রৈখিক গতি বোঝায়। সরল রৈখিক গতিটা কি স্যার, যদি কোনো বস্তু সরল অবস্থায় চলতে থাকে, ঠিক আছে, যদি কোনো বস্তু সরল অবস্থায় চলতে থাকে, তখন বস্তুকণার সেই গতিকে কি বলা হয়, বস্তুকণার সেই গতিকে বলা হয় হচ্ছে কি সরল গতি, ঠিক আছে, বস্তুকণার সেই গতিকে বলা হয় সরল গতি। তাহলে যদি কোনো বস্তু সরল পথে চলতে থাকে, হ্যাঁ যদি কোনো বস্তু সরল পথে চলতে থাকে, তাহলে বস্তুকণার সেই গতিকে সরল রৈখিক গতি বলা হয়। ফর এক্সাম্পল কি, ধরো একটা মানুষ সোজা রাস্তায় হাঁটতেছে একদম, ঠিক আছে কিনা, বাঁকা মানে কি করতেছে না, কোনো বক্রভাবে হাঁটতেছে না, ঠিক আছে কিনা, একদম সোজা হেঁটে যাচ্ছে, তাহলে সেই গতিটাকে আমি কি বলবো, একটা সরলরৈখিক গতি। অথবা মনে করো একটা গাড়ি সোজা যাচ্ছে, ঠিক আছে কিনা, তাহলে সেটাকে আমি কি বলবো, একটা সরলরৈখিক গতি। মনে করো তুমি একটা পাথরকে উপরের দিকে নিক্ষেপ করলাম, ঠিক আছে, একদম উপরে নিক্ষেপ করলাম, আর পাথরটা মনে করো একদম সোজা উপরের দিকে উঠেছে, এইখানে প্রথমে এখানে ছিল, এরপর এখানে, এরপর এখানে, এরপর এখানে, হ্যাঁ সে কিন্তু বাঁকা হচ্ছে না, এদিকেও যাচ্ছে না আবার এই পাশেও যাচ্ছে না, তাহলে এই পাথরের এই গতিটাকে তুমি কি বলতে পারবা, সরলরৈখিক গতি, ঠিক আছে কিনা। দেখে গেলে সেটা আলাদা, সোজা উঠে একদম, সেটাই কি বলবো, সরলরৈখিক গতি বলবো, গেল, এটা হচ্ছে সরলরৈখিক গতি। তাহলে আমি কি বলবো সংজ্ঞাটা কি, যদি কোনো বস্তু সরল পথে চলে, হ্যাঁ যদি কোনো বস্তু সরল পথে চলে, তাহলে বস্তুকণার সেই গতিকে কি বলবো, সরলরৈখিক গতি। ভেরি সিম্পল, শেষ। এরপরে নাম্বার 2, সেটা হচ্ছে কি আমাদের ঘূর্ণন গতি বলতে কি বোঝায়। দেখো ঘূর্ণন গতিটা কিন্তু একটু বুঝতে হবে বা একটু ইম্পর্টেন্ট। ঘূর্ণন গতিটা বলতে কি বোঝায়, ঘূর্ণন, ঠিক আছে, ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা বলতে স্যার কি বোঝায়, ঘূর্ণন গতিটা হচ্ছে মনে করো যে এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, হ্যাঁ এটা একটা সার্কেল, এটা একটা বৃত্ত, এবং এই বৃত্তটা এখান থেকে সব জায়গা থেকে তার দূরত্বটা সমান। মনে করি এখান থেকে 3 মিটার, এখান থেকে 3 মিটার, এখানেও 3 মিটার, এখানেও 3 মিটার, সব জায়গাগুলো হচ্ছে কি তার সমান। তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে, এইখানেও আরেকটা মানুষ আছে, তো এই মানুষটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে এখানে, আর এই যে মানুষটা, ঠিক আছে,
এই যে মানুষটা আছে কি হচ্ছে একে কেন্দ্র করে এই বৃত্তাকার পথটাতে মনে করে বারবার ঘুরতেছে, ঠিক আছে কিনা, বারবার ঘুরে যাচ্ছে। হ্যাঁ, কত সময় পর পর ঘুরতেছে সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু সে কি করতেছে বারবার এই মানুষের কেন্দ্র করে এই সার্কেলটাতে বারবার দৌড়াইতেছে আর কি, ঠিক আছে কিনা, ঘুরতেছে। তাহলে এই এই গতিটাকে আমরা বলবো হচ্ছে কি ঘূর্ণন গতি। কিভাবে বলবো তাহলে এই ব্যাপারে সংজ্ঞাটাকে তোমার সাথে, যদি কোনো বস্তু কণা কোনো একটি অক্ষকে যদি কোনো বস্তু অন্য একটি বস্তুকে কেন্দ্র করে সম দূরত্ব নিয়ে ঘুরতে থাকে, তাহলে বস্তু কণা সেই গতিকে বলা হবে হচ্ছে কি ঘূর্ণন গতি। এই সংজ্ঞাটা একটু লিখতে হবে, লিখতে থাকো তো। লিখো, আমি কি বলবো, যদি কোনো বস্তু যদি কোনো বস্তু হ্যাঁ যদি কোনো বস্তু যদি কোনো বস্তু অন্য একটি বস্তুকে কেন্দ্র করে সম দূরত্ব নিয়ে ঘুরতে থাকে, ঠিক আছে, যদি কোনো বস্তু দেখো যদি কোনো বস্তু অন্য একটি বস্তুকে কেন্দ্র করে, যদি কোনো বস্তু অন্য একটি বস্তুকে কেন্দ্র করে সম দূরত্ব নিয়ে ঘুরতে থাকে, তাহলে বস্তু কণার সেই গতিকে ঘূর্ণন গতি বলে, ঠিক আছে, এটাই তো সংজ্ঞা। যদি কোনো বস্তু অন্য একটি বস্তুকে কেন্দ্র করে সম দূরত্ব নিয়ে ঘুরতে থাকে, তাহলে বস্তু কণা সেই গতিকে কি বলা হবে, কি গতি, ঘূর্ণন গতি বলা হবে। তো এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে ধরো ফ্যানের পাখার গতি। ফ্যানের পাখাটা একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে কিন্তু সবসময় ঘুরতে থাকে, তাহলে ফ্যানের পাখার গতি হচ্ছে এটা ঘূর্ণন গতি। অথবা ঘড়ির কাঁটার গতি, ঠিক আছে কিনা, ঘড়ির কাঁটা দেখবা যে ঘড়ির কাঁটাটা কি করে একটা অক্ষকে কেন্দ্র করে সম দূরত্ব নিয়ে ঘুরতে থাকে, তাই না, সবসময় সেম দূরত্বটা নিয়ে এসে ঘুরতে থাকে। তাহলে ঘড়ির কাঁটার গতিটাও কিন্তু কি একটা ঘূর্ণন গতি। এটা হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। আজকে টাইম শেষ, আমাদের নেক্সট ক্লাস স্টার্ট হবে। আজকে আর বেশি পড়াবো না, আজকে পড়া এইটুকুই থাকবে। মাথায় রাখবা যে টেবিলগুলো দিছিলাম ওদের থেকে ওই টেবিলগুলো পড়তে হবে, সাথে আজকে যতটুকু পড়াইছে ততটুকুই থাকবে, ঠিক আছে কিনা। সামনে যখন তোমাদের পরীক্ষা স্টার্ট হবে আমি কিন্তু ওদের 2 থেকে প্রশ্নটা করব, মাথায় রাখবা, ঠিক আছে। আজকে তাহলে স্যার আল্লাহ হাফেজ, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। Allah. Ouch. Damn, my man.